আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের খুবই ফেমাস এবং মজার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে সৌদি আরবের খুবই মজার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। যে রেসিপিটা আমি রান্না করব সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে। তো প্রথমেই আমি মুরগির মাংসটাকে কেটে পরিষ্কার করে তারপর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এটা করলে যা হয়, লেবুর রস দিয়ে আপনি যদি মুরগির মাংসটাকে কিছুক্ষণ মেখে রেখে দেন, মুরগির মাংসের ভেতরে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় রান্নার পর বা রান্নার আগেও সেই গন্ধটা আর থাকে না। মুরগির মাংসটাকে আমি হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে, আর এদিকে হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো একজন আছে আমাকে হেল্প করতেছে রান্নায়, সে আমাকে পেঁয়াজ আর রসুনটা কেটে দিচ্ছে রান্না করার জন্য। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, আর এখানে বড় সাইজের হচ্ছে অর্ধেকটা রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি সবগুলো মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি কারি মশলা, ধনিয়ার গুঁড়া, বিরিয়ানি মশলা, আদার পাউডার, রসুনের পাউডার, গোলমরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে দারুচিনি আর 2টা শুকনা লেবু। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যে আপু এই কালো 2টা দেখা যায় এটা কি? তো অনেকেই হচ্ছে যারা বাংলাদেশে আছেন তারা তো জানেন না। এটা হচ্ছে আরব দেশের ক্যাপসা অথবা মেহেন্দির সাথে এটা অবশ্যই দেওয়া লাগে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা হচ্ছে শুকনা লেবু। রান্না করার আগে চাকু দিয়ে 2 দিক দিয়ে একটু ফুটা করে দিতে হয়। তাহলে রান্নার পর এটার ভেতরে যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা বের হয়ে গেলে খাবারের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। আর এদিকে মশলাটা রেডি করে রেখে আমি হচ্ছে এখানে 2টা বড় সাইজের টমেটো পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা করতে হলে 2টা বা 3টা আপনাদের রান্নার পরিমাণ মতো হচ্ছে আপনারা টমেটো পেস্ট করে নিতে পারেন। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু রান্না করবই ভাবলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয়, তো রান্নাটা কেন নয়। তো রান্না করতে চলে আসলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে দারুচিনি, লেবু দিয়ে দিলাম। তেল নিয়েছি। তেল অনেকগুলো রান্না করব আজকে ভাত। তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আপনারা যদি কেউ রান্না করেন এইভাবে আমার মতো করে। তো আমরা যেহেতু তেল কম খাই, এখানে তেলটা একটু কমই দিয়েছি। তারপরেও আজকে অনেক তেল দিয়েছি, কম দেইনি। আমাদের হিসাবে বেশি দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এখানে রসুনও দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব। আর কিছু কথা না বললেই নয়, ইদানিং হচ্ছে ফেসবুক বা ইউটিউবে ঢুকাই যাচ্ছে কি যে একটা অবস্থা, সারাক্ষণ শুধু মনের ভেতর ভয় আর হচ্ছে আতঙ্ক আর কষ্ট। এতগুলো মানুষ হচ্ছে মারা যাচ্ছে বাংলাদেশে। প্রত্যেকটা সেক্টরে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ট্রেন বলেন, বাস, তারপর মাইক্রোবাস, মানে সব কিছুতেই এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তাই নাই বাংলাদেশে। আর বাংলাদেশে যাওয়ার কথা মনে হলেই কেমন যেন একটা ভয় কাজ করে মনের ভেতর। যদিও হায়াত মত সবই আল্লাহর হাতে লেখা, কেউ বলতে পারে না। তারপরও এইসব চোখের সামনে দেখলে আসলে মন মানে না, খুবই খারাপ লাগে, ভয় লাগে। তারপর আল্লাহর কাছে বলি, যাদের পরিবারে এই কাহিনীগুলো হয়েছে, যাদের সাথে ঘটছে, তারাই বুঝতে পারবে এই কষ্ট মানে সহ্য করার কতটা কষ্টদায়ক বা বেদনাদায়ক। কিভাবে বলবো আর কিভাবে প্রকাশ করব তাও জানি না। সত্যি মানে ইদানিং সারাটাক্ষণ চোখের সামনে ভাসে এগুলো, একটার পর একটা, একটার পর একটা। কিছুদিন আগে হচ্ছে সদরঘাটে একটা অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে পিষে ফেললো একটা লোককে 2টা জাহাজ একসাথে হয়ে। আবার হচ্ছে এই যে বাসটা, এত বড় একটা বাস এতগুলো যাত্রী নিয়ে একদম নদীতে পড়ে গেল। মানে ভাবাই যায় না একটা বাসের ভেতর কতগুলো মানুষ থাকে, সাথে ছোট ছোট বাচ্চা। তারপর বড়রাই এখান থেকে বাঁচতে পারে না, আর ছোটরা কিভাবে বাঁচবে। পুরা একটা বাস ভরা মানুষ মারা গেল। আসলে এইসব দেখে সহ্য করা যায় না। জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন কি কারণে হচ্ছে এগুলো বাংলাদেশে। তো দোয়া করি যাদের সাথে হয়েছে, যাদের পরিবারের মানুষজন এভাবে মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, তাদেরকে এই সুখ সইবার ক্ষমতা দেন। কারণ আমাদের কেউ হয় না, কিছু লাগেও না, আমরা এইভাবে এত কষ্ট পাচ্ছি দেখে। যাদের সাথে হয়েছে, যাদের পরিবারের মানুষজন মারা গেছে, তারাই বলতে পারবে তাদের কষ্টটা কত ভারী আর তারা কিভাবে হচ্ছে মেনে নিচ্ছে। তো যাই হোক, মেনে না নিয়ে উপায় নেই। আল্লাহ তাআলা যা করেন মেনে নিতে হবে, কিছু করার নেই, কারো হাতে কিছু নেই।
যে নিজের হাতে এগুলো ঠিক করা যাবে। সত্যি মানে সারাটা দিন এগুলা চোখের সামনে ভাসে। জানি না সবার কেমন লাগে, কিন্তু আমার সত্যি এসব জিনিস দেখলে আমার খুবই খারাপ লাগে। আর বাংলাদেশে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাই আছে, নিজের সন্তান আছে। তাদের কথাও মাথায় আসে যে আল্লাহ সবাইকে হেফাজতে রাখো। সবাইকে হচ্ছে বিপদ-আপদ থেকে রক্ষা করো। তো এটাই সবার জন্য দোয়া করতে হবে। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং হেফাজতে রাখে, সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে। তো এই তো আমি হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে কষিয়ে তারপর বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে। আর এদিকে হচ্ছে আমি একটু ফুড কালার গুলিয়ে নিচ্ছি। মুরগির মাংসটাকে কালার করতে হবে আর ভাতেও একটু কালার দেব। তো কালারটা আমি গুলিয়ে রেখে দিচ্ছি। মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, তো আর একটু দিয়ে নেড়ে নিচ্ছি। অল্প একটু কালার দিলেই অনেক সুন্দর কালার হয়ে যায়। তো আজকে আমি একটু বেশি ঘোলাচ্ছি, কারণ হচ্ছে অনেকগুলো রান্না করতেছি আজকে। এদিকে হচ্ছে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা আমি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন মুরগির মাংসটা উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। বাসায় অনেক বেশি মেহমান, তো এই রান্নাটা আমি হচ্ছে এর আগেও একদিন করেছিলাম। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। এমনিতেই আমাদের বাসার জন্য তো আমি সবসময়ই রান্না করি, মাঝে মধ্যেই রান্না করি। তো যে মেহমানরা আসছে তারা তো আর প্রতিদিন খায় না। একদিন খাওয়ার পর ওদের ভালো লাগছে, তারপর আমাকে বলল আবারও রান্না করার জন্য। তো আজকে মেহমানদের জন্যই রান্না করতেছি। আর আমাদের বাসায় তো মেহমান আসছিল ঈদের আগের দিন, এখনও যায়নি। আরও মনে হয় ২-৩ দিন থাকবে, তারপর যাবে। মানে ঈদের ছুটি আমাদের বাসায় কাটিয়ে তারপর যাবে। আর মেহমানদের বাসাও অনেক কাছে। ওরা চাইলে প্রতিদিন আসা যাওয়া করতে পারে, কিন্তু এখানে থেকে মার বাসায় থেকে হচ্ছে ঈদ করবে, যাবে না। যার জন্য হচ্ছে সবাই এখানে। তো মুরগির মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল। আর এই রান্নাটা করতে হলে অবশ্যই চালটাকে ধুয়ে আগে থেকে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। মানে হাতে যদি সময় নাও থাকে 10 থেকে 15 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে রান্নার পর চালগুলো অনেক সুন্দর হবে, লম্বা লম্বা হয়ে যাবে। আর ভাতগুলো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে কোনো রান্না করেন আপনি, ভাত অথবা ক্যাপসা বিরিয়ানি যাই রান্না করেন না কেন, ভাতের চালটা অবশ্যই আগে ধুয়ে রেখে দিবেন, দেখবেন তাহলে ভাতটা খেতে অনেক মজা হয়। তো আমি চাল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসগুলোতে আমি হচ্ছে জাফরান তো না, এটাকে ফুড কালার বলে। তো আমার সাথে যে মেয়েটা আছে ওকে বললাম একটু কালারটা দিতে। ওর দেওয়ার স্টাইল দেখে আমার মনে হচ্ছে আমি নিজেই দিয়ে দিই। মানে এত চালু না, রান্নাবান্নার কাজ বেশি একটা পারে না, রান্না করতে পারে না। তো আমাদের এখানে যখন আসে তো আমার সাথে সাথে হয় একটু শেখার চেষ্টা করে। তো আমি ওকে শেখানোর চেষ্টা করি। ওর বাসার যে ম্যাডাম আছে, ওর ম্যাডাম আমাকে সবসময় বলে ওকে রান্না শেখানোর জন্য। কিন্তু ওকে দিয়ে যদি কোনো কাজ করাই, যেটা বলি সেটা করে, কিন্তু অনেক দেরি করে ওই কাজে। যার জন্য হচ্ছে আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তো ওর দেওয়ার স্টাইল দেখে আমার মনে হচ্ছিল যে না, আমি নিজেই দিই। তারপর ওর কাছ থেকে নিয়ে আমি নিজেই কালার করে নিলাম। তো এই তো কালার করা শেষ, এখন ওভেনে দিয়ে দিব। আর এই কালারটা শুধু কালারের জন্যই না, এই কালারটা দেওয়ার পর মুরগির মাংসর যে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। কালারটার ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, অনেক মজার। তো মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম ওভেনে। আর এদিকে যখন পানিটা শুকিয়ে যাবে, ভাতের পানিটা যখন শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি হচ্ছে বাকি যে ফুড কালারটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। 10-15 মিনিট রাখলে হবে। তো আমাদের অনেক টাইম ছিল, খাবারের টাইম হয়নি, তার জন্য হচ্ছে একটু বেশি টাইমে রেখে দিয়েছিলাম। আর দেখেন মুরগির মাংসর যে কালারটা, জানি না ফোনে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে। কালার দেওয়ার পর তারপর হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভাতের ঢাকনাটা উঠিয়ে মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দেব একটা একটা করে। কারণ হচ্ছে এখানে যদি আমি হচ্ছে বখর দিই, তাহলে মুরগির মাংসটা দিয়ে দিলে অনেকে দেখা যায় কি মুরগির মাংসতে আলাদা করে বখর দেয়। বখর মানে হচ্ছে স্মোকি। তো আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে ভাতের ভেতর মুরগির মাংসটা দিয়ে দিবেন। দিয়ে আমি হচ্ছে একটু সাইড করে নিচ্ছি, কারণ আরও এক পিস আছে, সেটাও দিতে হবে এখানে। প্রথমে ভাবছিলাম যে মুরগির মাংসটা না ভেঙে যায়, পাতিলটাতে আটতেছিল না। তো এইভাবে মুরগিগুলো আমি দিয়ে দিলাম।
এখন আমি একটা কাপে অল্প পরিমাণে তেল নিয়েছি আর অন্যদিকে একটা কয়লা পোড়াতে দিয়েছি স্মোকি দেওয়ার জন্য। তো কয়লাটা পোড়ানো শেষ, আমি এই পর্যায়ে স্মোকি দিয়ে দেব। দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যেন স্মোকিটা বাহিরে চলে না যায়। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। আর এখানে হচ্ছে মেহেন্দি সস আছে একটা, যেটা আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মেহেন্দির সাথে যদি হচ্ছে মেহেন্দির সস থাকে, এই সসটা দিয়ে মেহেন্দি খেতে খুবই মজা হয়। তো আমি হচ্ছে খাবারটা বেড়ে যে একটু ভিডিও বানাবো সেটা ভুলে গেছিলাম। তো খেতে বসে তারপর ভিডিও করছি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে মেহেন্দি সস আর হচ্ছে মেহেন্দি চিকেন দিয়ে খেতে খুবই মজা হয়েছিল। তো আমার ভিডিওটি বা আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না শেষ করে খেতে বসে পড়লাম। তো আজকের রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে আর মুরগির মাংসটা একদম সফট হয়ে গেছে। মানে একদম পারফেক্টভাবে হচ্ছে সিদ্ধ করতে পেরেছি আমি। অনেক সময় দেখা যায় মুরগির মাংসটা বেশি নরম হয়ে যায়, মুরগিটা ওঠানোর সময় ভেঙে যায়। তো আজকে একটু পারফেক্টভাবেই আমি হচ্ছে মুরগিটা সিদ্ধ করেছি, একদম ভাঙেনি। আর প্রথম যখন রান্না করতাম ভেঙে যেত, অনেক বেশি সময় রেখে দিতাম। প্রেশার কুকার সিদ্ধ করলে তো মুরগি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার বাসার মুরব্বিরা আছেন ২ জন, যারা হচ্ছে শক্ত মুরগি খেতে পারে না, ওনাদের জন্য অনেক সময় নরম করতে হয়। তো আমার কাছে হচ্ছে এত নরম আমার ভালো লাগে না, মিডিয়াম দেখেন কতটা সফট হয়েছে, দরলেই খুলে আসতেছে মাংসটা। তো এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো ওনারা এত মানে শক্ত খেতে পছন্দ করেন না। তো এই ছিল আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।